মন্ত্রী এমএলএ চুরি করছে, দেখছে সারা দেখছে দেশের মানুষ। উন্নয়নের নামে তুমি নানা হে, উন্নয়নের নামে তুমি উড়াইছ মিথ্যার ফানুষে। বাংলায় দেখো শিল্পের আকাল, বাংলায় দেখো শিল্পের আকাল, মস্তানিতে মানুষ নাকাল, বছরে বছরে কইরা ফাঁস, বেকার কাটছে গোড়ার ঘাস। আমার সঙ্গে আছেন যে গণনাট্য সংঘের প্রবীণ এবং অভিজ্ঞ সদস্য অনিল দে মহাশয়। আমি তার সঙ্গে কিছু তার সাক্ষাৎকার নেব। আমাদের ভারতীয় গণনাট্য সংঘের মালদা জেলা কমিটির পক্ষ থেকে। উনি বহু পুরানো এবং আমরা যখন মূলত হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই তখনই দেখেছি অনিল বাবুকে। তিনি ভারতীয় গণনাট্য সংঘের একনিষ্ঠ এবং একাগ্রতার সঙ্গে তার কর্মসূচি যেমন পালন করেছেন এবং রাজনৈতিক ভূমিকাও পালন করেছেন মালদা তথা তার এলাকাতেও। এবং আগামী দিনে অনিল বাবুর শুভ কামনা করি এবং অনিল বাবুর পরিজনের শুভ কামনা করছি। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের এই যে কর্মসূচি আমরা প্রোগ্রামটা নিয়েছি ভারতীয় গণনাট্য সংঘের পক্ষ থেকে, সেইখানে আপনার যে একটা সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাই। তো আমার প্রশ্ন প্রথমে হলো যে ভারতীয় গণনাট্য সংঘে আপনি কিভাবে এলেন এবং সেই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। আমি তখন কলেজে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছি এবং জেলেও গেছি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে আমার পরিচয় হয়েছে। জেলে একসাথে মানিকদা, আনন্দদা, বিদ্যুৎদা, যুগল চক্রবর্তী এরা ছিলেন। সেই সুবাদে অনেকের সাথে পরিচয় হয়েছে এবং আমি মোটামুটিভাবে গণ আন্দোলনের কিছু কাজ কর্মী হিসাবে করতে থাকি। সেই সময় এটা 1966 সাল, মালদা জেলাতে গণনাট্যের কোনো অস্তিত্ব নাই। তার আগে বিপুলদা, আনন্দ দ্বারা কিছু করেছেন, হয়তো আমার জানা নেই সেই ইতিহাস। তারপর বিদ্যুৎদা, আনন্দদা, যুগলদা, বিপুলদা এরা সবাই মিলে ঠিক করলো যে, এবং সোনাদা ব্যানার্জি, আমাদের কাছে সোনাদা নামে পরিচিত, তারা ঠিক করলেন যে গণনাট্য করতে হবে। তো সোনাদার উপর দায়িত্ব দেওয়া হলো। আর সোনাদা আমাদের এলাকাতে প্রতিদিনই আসা যাওয়া করতেন, আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সোনাদাই আমাদেরকে সংগঠিত করে আমি, খোকন চক্রবর্তী, যার নাম সমীর চক্রবর্তী, পতাকি নন্দী, স্বপন দে, প্রয়াত শ্রমিক নেতা পুষ্পেন্দু গুপ্ত, সোমেন্দু সিনহা, তপন দত্ত, এদেরকে নিয়ে বিটি হোস্টেলে আমাদের একটা আলোচনা হয় এবং সেই আলোচনার মধ্যে দিয়ে প্রথম বিরতির পর আবার গণনাট্য সংঘ গড়ে ওঠে মালদা ইউনিট। গণনাট্য সংঘের কোন সৃজন নিয়ে আপনি গণনাট্য সংঘে কাজ করেছেন? দেখুন, গণনাট্য সংঘ যখন আবার নতুনভাবে তৈরি হয়, সোনাদা আমাদের সাথে সবসময় সাথী। প্রথম গণসঙ্গীত দিয়ে শুরু এবং গণসঙ্গীতই আমরা গাইতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনসভায় গণসঙ্গীতই পরিবেশন করা হতো। আমি সঙ্গীতে একটু দুর্বল, আমি
আমার প্রিয় বিষয় হচ্ছে নাটক, গম্ভীরা ইত্যাদি। এরপরেই ওই প্রথম অবস্থাতে গণসঙ্গীতের পরপরই আমাদের প্রথম নাটক সান্দেয়া কাস্তে, যা প্রচন্ড জনমনে প্রভাব ফেলেছিল। সেই সান্দেয়া কাস্তে আমরা অভিনয় করি এবং তারপরে বেশ কিছুদিন পরে মালদা জেলায় এই ইউনিট দুইভাবে বিভক্ত হয়ে দুটি ইউনিট তৈরি হয়, একটা লোকনাট্য আরেকটা গৌড়ীয় কৃষ্টি সংসদ। এই গৌড়ীয় কৃষ্টি সংসদে গিয়ে গণসঙ্গীতের প্রথম দিকে আমরা কোরাসে গলা মিলাতাম, তারপরে প্রধান দায়িত্বে স্বপন দে ছিলেন এবং বিবি চ্যাটার্জি যখন নাটক ধরা হলো, ভ্যান তৈরি করেছিলাম উৎপল দত্তের লেখা, বর্ণ বিদ্বেষের উপর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভ্যান তৈরি আমরা করেছিলাম গায়েন। তখন আমাদের ওখানে বিবি চ্যাটার্জির বাড়িটাই ছিল আমাদের রিহার্সাল রুম এবং সেখানে দেখা দেখি আরো বহু গণনাট্য কর্মী এসে নাটকে অংশগ্রহণ করলেন। তার মধ্যে রূপম সেন, বেনু চৌধুরী এরা নাটকে অংশগ্রহণ করলেন। ডাক্তার বিবি চ্যাটার্জি শিশু রোগ বিশেষজ্ঞ, আমাদের রাজনৈতিক নেতৃত্বেও ছিলেন। তিনি পরিচালনার ভার নিয়েছেন এবং বিবি চ্যাটার্জি, বাড়িবরণ চ্যাটার্জি, উনি প্রয়াত হয়েছেন, আমাদের নাটকে অংশগ্রহণ করেছেন। আরেকটা কথা না বললেই নয়, বহুদিন আগের কথা, আমরা পেয়েছিলাম একজন শক্তিশালী অভিনেত্রীকে। তিনি হচ্ছেন সন্তু ভট্টাচার্যের স্ত্রী ডলি ভট্টাচার্য। সুতরাং এই যে ডলি ভট্টাচার্য, পতাকি নন্দী, সমীর চক্রবর্তী, তপন দত্ত, স্বপন দে, এই যে আমাদের যে মৃত গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী হয়েছিল এবং শুধু আমাদের জেলাতে নয়, বাইরের জেলায় আমরা দিনহাটায় গেছি, আমরা শ্রীরামপুরে গেছি, আমরা হলদিয়াতে গেছি, এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি। ৭৪ বছরে ভারত স্বাধীন, তবু মারছ ঠেলা। ৭৪ বছরে ভারত স্বাধীন, তবু মারছ ঠেলা। আছে দিনের নামে তুমি নানা হে, আছে দিনের নামে তুমি ধরাইছ কাজ কলায় হে। ভোটের আগে কইল ফেরি, বছরে 2 কোটি চাকরি। উদ্ধারে কইবা কালো টাকা, এখন গাঁজাতে সব ফাঁকা। গণনাট্য সংঘর প্রোগ্রাম করতেন, মহড়া করতেন। এই মহড়া করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি, সে সম্বন্ধে যদি আমাদের একটু কিছু বলেন। দেখুন, মহড়া করতে গিয়ে প্রথমে জায়গার অভাব হয়েছিল। আমরা মালঞ্চপল্লী প্রাইমারি স্কুলে মহড়া রিহার্সাল দিতাম। মালঞ্চপল্লী প্রাইমারি স্কুল সরকারি স্কুল, মাঝে মধ্যে পুলিশ হানা দিত। আমরা বলতাম যে আমরা ক্লাবের রিহার্সাল দিচ্ছি। আর পরবর্তী সময় গৌড়ীয় কৃষ্টি সংসদে যখন রিহার্সাল দিচ্ছি, তাতে কোনো অসুবিধা হয়নি। বিবি চ্যাটার্জির বাড়ি, যা কিছু বিবি চ্যাটার্জি সামলাতেন, আমাদের গায়ে কোনো আঁচ লাগেনি। গণনাট্য করতে গিয়ে আপনি কতটা মানুষের সমর্থন পেয়েছেন, সেই সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। দেখুন, আপনি প্রশ্নটা করলেন, তার উত্তরটা একটু বড় হবে।
এমনি নাটকের প্রধান উদ্দেশ্য থাকে বিনোদন, আর গণনাট্য হচ্ছে সমাজ দর্পণ। আমি দুটি ঘটনার কথা উল্লেখ করব। আমরা সন্দেহা কাস্তে নিয়ে গেছি মানিকচক, মানিকচকের গোপালপুরের কাছাকাছি কৃষ্ণকান্ত টোলা না কি যেন, কোন টোলা আমার ঠিক মনে নেই, গেছি। সেখানে নাটকের নাম শুনে গ্রাম ভেঙে পাশের গ্রাম থেকেও দর্শক এসছেন। তখন কংগ্রেসই শাসন, দোর্দণ্ড প্রতাপ কংগ্রেস, প্রফুল্ল সেন এবার এসছেন, কংগ্রেসও এসছেন, আবার সাধারণ মানুষ যারা রাজনীতি অত বোঝে না তারাও এসছেন। এবার নাটকটি ছিল মূলত যোদ্ধাদের শোষণ আর তার বিরুদ্ধে কৃষকের দুরবস্থা এবং কৃষকের যে যোদ্ধার কৃষক দ্বন্দ্ব, এটাই ছিল নাটকের বিষয়বস্তু। আমরা নাটক অভিনয় করলাম। নাটকের শেষে কংগ্রেসীরা আমাদেরকে আক্রমণ করলো, এটা কমিউনিস্টদের কথা, এটা সিপিএম এর কথা। ওরা ছিল প্রায় 10-12 জন। আশ্চর্য হয়ে দেখলাম যে গোটা গ্রাম অন্তত 600 মানুষ, তারা বলছেন যে আমাদের অমুক যোদ্ধারের কথাই তো বলেছে। ওরা মিথ্যা কথা বলেছে। তাদেরকে যখন চেপে ধরেছে তারা পালিয়ে গেছে, এই রকম প্রভাব পড়েছে। আরেকটি ঘটনা বলছি। আমরা এই সন্দেহা কাস্তে নিয়ে পঞ্চানন্দপুরে গেছি। কলকাতার টিম আসার কথা ছিল, তার পরিবর্তে মানিকদা আমাদেরকে নিয়ে গেছে, পাঠিয়েছেন। মানিকদার জনসভা ছিল, আগে মানিকদার বক্তব্য ছিল, পরে নাটক। মানিকদার দুর্ভাগ্যবশত খুবই দেরি করে গিয়েছিলেন। নাটকটা শুরু হয়েছিল মানিকদা স্টেজের পাশে চেয়ারে। আমরা নাটক শুরু করলাম। আমার ছিল যোদ্ধারের ভূমিকা। এইবার যোদ্ধার আমি, পুলিশ হচ্ছে পতাকি নন্দী, কৃষক হচ্ছে সমীর চক্রবর্তী, স্বপন দে, পুষ্পেন্দু গুপ্ত, সোমেন্দু সিনহা, এরা। এইবার যখন শেষ দৃশ্যে মানে যোদ্ধাদের যে অত্যাচার শোষণ এগুলো দেখানো হয়েছে, শেষ দৃশ্যে যখন পুলিশ আর যোদ্ধারকে কৃষকরা ঘিরে ফেলেছে লাঠি উঁচু করে, অডিয়েন্স থেকে বলছে হারামিকে মার, হারামিকে মার, এবং অডিয়েন্স থেকে একটা জুতো এসে আমার গায়ে লাগলো। গণনাট্য কর্মীদের কোনো উপহার নেওয়ার নিয়ম নেই, কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে সেই জুতো। এবং আমার মনে আছে খোকন, সমীর চক্রবর্তী কৃষকের অভিনয় করেছিল, প্রচন্ড পিটাতে শুরু করলো আমাদেরকে, মানে সত্যিকারের মার। পরে খোকন, আমার বন্ধু খোকনকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুই সত্যি সত্যি মারলি কেন, এখনো ব্যথা করছে? খোকন বলছে জনগণের আবেগ দেখে আমার মধ্যে কৃষকের যে ঘৃণা যোদ্ধারের প্রতি, সেই ঘৃণা চলে এসছে, ঘৃণা থেকে আক্রোশ আমি করেছি। এই রকম আমাদের কোন অ্যাক্টরদের সাথে, মানে অভিনয় যারা করে তাদের সাথে আমাদের সম্পর্কটাও অত্যন্ত নিবিড়ভাবে গড়ে উঠেছিল। ও তোরা দেখ না রে, চারদিক চাইয়া রে, দেখ না দেশের দশা, বেঈমান ঘেরে
বেইমানিতে দেশটা গেল রে ভাইসা। জন আদৃত সৃজন প্রযোজনাই হোক গণনাট্য শিল্পীর পরিচয়। আপনার এ সম্বন্ধে একটু যদি মতামত দেন। দেখুন, আমি প্রথমে বলছি গণনাট্য হচ্ছে সমাজ দর্পণ। গণনাট্যের উদ্দেশ্য মানুষকে চেতনা তৈরি করে এই শোষণ অত্যাচারের বিরুদ্ধে লড়াই আন্দোলনে সামিল করা। শুধু এটাই নয়, গণনাট্যের মধ্য দিয়ে মানুষের ভালোবাসা, যে মানবত্বের কথা আপনি বলছেন, দয়া মায়া, এগুলো গণনাট্যের বক্তব্য তার নাটকের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। আর যিনি অভিনয় করছেন তিনি যদি সেই চরিত্রটি মানুষের যে ভালোবাসা, মানবতা, দুঃখ, যন্ত্রণা, এগুলো যদি তিনি বুঝতে না পারেন তার অভিনয় বেরিয়ে আসবে না। কাজেই এগুলোর মধ্য দিয়ে গণনাট্য শিল্পীর, আমি শিল্পী বলব না, শ্রমিকের, তার চরিত্র গড়ে ওঠে। এবং যখনই দেখে, বহু জায়গায় এমন হয়েছে, মানে শহরে অভিনয় দেখতে দেখতে অনুপ্রাণিত হয়ে নতুন নতুন অভিনেতা গণনাট্যে এসছে। এখানেই গণনাট্যের সার্থকতা। বলো স্বাধীনতার জয়, স্বাধীনতার জয়, আনন্দের সাজ। পূর্ণিমার চাঁদ কেন কালিমা গো আজ, বলো স্বাধীনতার জয়। রোদে জলে পুড়ে কৃষণ ফলায় সোনার ধান, ঘরে তার নাইকো খাবার, পেটে পড়ে টান, বলো স্বাধীনতার জয়। কোটি পুঁজিপতির শোষণ চলে, মিল মালিকের রাজ, মজুরের রক্ত চুষে বানায় সোনার সাজ, বলো স্বাধীনতার জয়। ভাইয়ের বুকে মারছে ছুরি, রক্ত নদী বয়, হায় রে রক্ত নদী বয়। স্বামী হারা অভাগিনী কোন পরাণে সয়, হায় রে কোন পরাণে সয়। মারামারি হানাহানি, মারামারি হানাহানি, রামার রহিমেতে স্বাধীনতার জয়, বলো নেচে আনন্দে, বলো স্বাধীনতার জয়। আপনাকে এবারে যে প্রশ্নটা করছি সেটা হলো ভারতীয় গণনাট্য সংঘের কোথায় কোথায় মালদা শহর জেলায় কোথায় কোথায় বিভিন্ন শাখা ছিল সেই সম্বন্ধে যদি আপনি মানে সেই সময় শাখা তৈরি হয়েছিল সেটাই তো বলতে চাইছেন। হ্যাঁ, এই যে গণনাট্যের সঙ্গে ওই যে 3 নম্বর 4 নম্বর ইউনিট থেকে যেটা শুরু হলো, তারপরে লোকনাট্যম, গৌড়ীয় কৃষ্টি সংসদ, তারপরে আইওতে আমাদের শাখা ছিল, গাজলে আমাদের শাখা ছিল। আমরা যখন গৌড়ীয় কৃষ্টি সংসদে গম্ভীরা অভিনয় করছি তখন প্রাক্তন রৌমালদার প্রাক্তন পৌর প্রধান বিশ্বনাথ শুক্ল সেই গম্ভীরায় শিবের চরিত্রে
অভিনয় করেছেন। পরবর্তী সময়ে ওল্ড মালদাতে কার্তিক পত্রিক, আমার সব নামগুলো মনে নেই, তারাও গণনাট্য নিয়ে কাজ করেছে। এইভাবে ক্রমশ আরো গণনাট্য সঙ্গীত বিস্তার হয়েছিল সারা জেলা জুড়ে। অনেক নতুন বন্ধু হোক, কিন্তু আমরা সেইভাবে শহরে বন্ধু বাড়াতে পারছি না এবং আগামী প্রজন্মকেও আমরা সেইভাবে পাচ্ছি না। এই বিষয়ে আপনার অভিমতটা কি এবং সে সম্বন্ধে যদি আমাদের কিছু একটু অভিজ্ঞতা দেন। দেখুন, গণনাট্যের নতুন বন্ধু শিল্পী অর্থাৎ অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, এগুলোর সংখ্যা বাড়াতে গেলে গণনাট্যের ধারাবাহিক অনুষ্ঠান করতে হবে, তার মধ্যে নাটক প্রযোজনা করতে হবে। যদি সম্ভব হয় বন্ধুরা প্রযোজনা করতে হবে এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানগুলি করতে গেলে সেই প্রযোজনাগুলো থেকে তারা আকৃষ্ট হয়ে গণনাট্যের নতুন বন্ধু হিসাবে তারা আমাদের কাছে আসবে। আপনি তো বহু পুরানো এবং বিশেষ করে মালদা জেলায় গণনাট্য সংঘের প্রথম ধাঁচের সৈনিক। তো এখন আগামী দিনে গণনাট্য সংঘের বিস্তার লাভ করতে পারে যাতে আরও ব্যাপকভাবে, সেই সম্বন্ধে আপনার কি অভিমত? আপনি যে আগে প্রশ্নটা করেছেন সেটার সাথে রিলেটেড, সম্পর্কযুক্ত। গণনাট্যের অনুষ্ঠান একক অনুষ্ঠান করতে হবে। ওই জনসভাতে গিয়ে শুরুতে দুটো গান করা সেটা নয়, গণনাট্যের একক অনুষ্ঠান করতে হবে। এই একক অনুষ্ঠান করতে গিয়ে গণনাট্যের যখন সুনাম, বাস্তববোধ, তাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষের সম্যক ধারণা জন্মাবে, তখন গণনাট্যের যারা এখনো বেঁচে আছেন, সংগঠন তৈরি করেছিলেন, বিদ্যুৎ দা, রঞ্জিত দাও আছেন, এই সমস্ত মানুষদেরকে নিয়ে আর নতুনদেরকে নিয়ে অনবরত তাদের সাথে জনসংযোগ করে, তাদের সংযোগটা বৃদ্ধি করে এবং নতুন নতুন উপস্থাপনার মধ্য দিয়ে আরো গণনাট্যকে প্রসারিত করা যাবে, সংগঠনকে শক্তিশালী করা যাবে। আপনার কাছে অনেকগুলি প্রশ্ন উত্তর আমরা পেয়েছি, সত্যি ধন্য হয়েছি। এবারে আমরা জানতে চাই যে আগামী প্রজন্মের জন্য কি বার্তা আপনি দিতে চান? দেখুন, পরিস্থিতি অত্যন্ত কঠিন সময় চলছে। আমি এই সময়ে এই 70-এর ডকরি চৌধুরীর গণসঙ্গীতের, ডকরি চৌধুরীর তৈরি একটি গণসঙ্গীতের দুটো লাইন বলতে চাই। দিন এসেছে ভাই, ডাকি তোদের আয়, আর আলস্য নয়, সামনে যে লড়াই, সমাজের কাজে নানা কাজে ওরে, সমাজের তরে নানা কাজে ওরে, কাজের মধ্যেই রবে তোমার পরিচয়। আমি এই কথাটাই, এই আবেদনটাই রাখতে চাই। এতক্ষণ আপনি আমাদের অনেক প্রশ্ন আমরা করলাম, তার উত্তর আপনি দিলেন। আপনার এই উত্তরগুলো আমরা পাথেয় করে আগামী দিন যাতে ভারতীয় গণনাট্য সংঘ মালদা জেলার আরও প্রসার লাভ করে সেই চেষ্টা করব। সেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনার এই সাজেশান। তো আমরা আগামী দিনে আপনার শুভকামনা করে আপনার পরিবারের
শুভকামনা করে আপনাকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা।